বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের রাজনৈতিক কাঠামোটাকেও শক্তিশালী করে ফেরতও আসতে চাইছে। পশ্চিমাদের সাথে সম্পর্কটা বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক কিভাবে উন্নয়ন করবে, এটা তো দলীয় স্ট্র্যাটেজির ব্যাপার, এটা ওপেনলি বলার কোনো বিষয় না। আমি যদি জেনেও থাকি তাহলেও আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এতটুকু আপনি মাথায় রাখেন যে এই টকিং টার্মস গুলোতে কিন্তু আওয়ামী লীগের সাথে নানানভাবে আছে। এই দুটোর সন্নিবেশ না হলে বাংলাদেশের রাজনীতিতে মানুষের সাথে ইন্টারাকশনটা তো কঠিন। সো এই জায়গাতে আমরা এখন আছি আর কি। আসলে এরা যাদেরকে সমর্থন দিয়ে এখন ক্ষমতায় এনেছে, সেটাই বরঞ্চ তাদেরকে একটা দগদগে ঘা শেষ পর্যন্ত বানাবে। ওদের জায়গাটা এত বেশি অসহনীয় হয়ে যাবে বা যাচ্ছেও, যেখানে তারা আরেকটা চিন্তা করবে যে আমার আরেকটা অপশন যদি বাংলাদেশে না থাকে, আমি যে দলটাকে আসলে ষড়যন্ত্র করে এরকম একটা অবস্থায় ফেলেছি, তাহলে তারও দাঁড়াবার জায়গা থাকবে না এন্ড অফ দ্য ডে। আমরা সবসময় মনে করি যে আমেরিকা যা চায় তা হয়, কিন্তু আমরা এটাও ভুলে যাই যে আমেরিকাও বা ইংল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়নে অনেক সময় বাধ্য হয় যে আসলে এর সাথে থাকা অসম্ভব একটা ব্যাপার, আমি সমর্থন দিলেও। 5 আগস্টের যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, এটা যেমন আমেরিকান ষড়যন্ত্র ডিপ স্টেটের, এবং এই আইনটাও সেটার একটা অংশ। আইনটা পাশের আগে ওদের সাথে পূর্ণাঙ্গ কথা বলা হয়েছে, সেভাবেই হয়েছে। এবং আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ছাড়া ক্ষমতায় আসতে পারবে না। দেখেন, আমি এককভাবে এইভাবে বলবো না যে আমেরিকার সাথে আমার সম্পর্ক উন্নয়ন, বা আমি যেটা বুঝতে পারি এখনো পর্যন্ত, মানে আমার অন্তত পক্ষে 2024-এর পরের যে অভিজ্ঞতাটা আমার অন্তত পক্ষে হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন জায়গাতে যাওয়ার সুবাদে, আপনি ভারত বলেন, আপনি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বলেন, আমি যেখানেই গেছি, যেখানেই আমি ধরেন আমার যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশের জন্য, আমাদের দলের জন্য কথাবার্তা বলার জন্য, এখনো ভবিষ্যতে যেখানে যাব বা যেসব জায়গাতে যাব, প্রত্যেকটা জায়গাতে আমার কাছে একটা ভাইব মনে হয়েছে। আমাদের সাথে পশ্চিমাদের, শুধু মার্কিন আমি বলবো না, এই কারণে মার্কিন শব্দটা থেকে পশ্চিমাদের ভালোই দূরত্ব তৈরি হয়েছে, অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে দূরত্ব তৈরি হয়েছে, অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, এর পুরো কারণটাই হয়েছে দেওয়া নেওয়ার ব্যাপার স্যাপার। এটা আওয়ামী লীগকে আসলে চিরন্তন করে রাখবার, আওয়ামী লীগকে আরো বেশি ভাস্বর করে রাখবারই একটা স্টেপ মাত্র। আওয়ামী লীগ যে একটা দীর্ঘ সময় এই দেশের মানুষকে দেখে রাখবে, শুনে রাখবে, সেটারই বোধহয় যাত্রা শুরু হলো। গত বছর 10ই মে আওয়ামী লীগ নিষিদ্ধের যাত্রা দিয়ে আওয়ামী লীগকে যেমন আরো মহিমান্বিত করা হয়েছে, এবার সেটাকে সংবিধানের মধ্যে এই আপনার অধ্যাদেশটাকে আইনে পরিণত করবার মধ্যে দিয়ে সেটাকে চিরভাস্বর করা হয়েছে। আসলে অতীতেও তো আমরা একই ঘটনা দেখেছি, অতীতেও তো একই ঘটনা ঘটেছে। অতীতেও আওয়ামী লীগ এসব বাধাগুলোকে পার হয়েছে। আমি জানি যে প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা টক শোতে, সব জায়গাতে এসে আওয়ামী লীগের যারা নেতা কর্মী, শুভানুধ্যায়ী, বুদ্ধিজীবী সবাই আমার মতোই হয়তোবা বলে যে এরকম বাধা আওয়ামী লীগের ছিল, এগুলা কেটে যাবে, ভয়ের কোনো কারণ নাই, এই ধরনের। বাট আমি অতীতে কি কথা হয়েছে না কথা হয়েছে সেগুলোকে ছাপিয়ে আমার কাছে যথেষ্ট যুক্তি আছে কেন কোনো ভয়ের কারণ নাই। ওই যে ইউনূসের সময়ের যে ঘটনাটা, যে সেই সময়টাতে ধরেন বিএনপি এটার প্রতিবাদ করেছিল যে এইভাবে কোনো দলকে নিষিদ্ধ করে দেওয়া যায় না, এই ধরনের কথাবার্তা বলেছিল। তারাই সেটা করেছে কি, যখন ক্ষমতাতে আসলো প্রথম পার্লামেন্ট, সে প্রথম পার্লামেন্টে তাদের ভাষা অনুযায়ী ফার্স্ট পার্লামেন্ট, আমি এখনো মনে করি না এই নির্বাচনকে আমি মানি না, নানান কারণেই মানি না, এমন যে গায়ের জোরে আমি মানি না, ব্যাপারটা ওরকম না। সেগুলো যথেষ্ট যুক্তি আছে, কারণ আছে, নজির আছে, পঞ্চম সংশোধনীর বাতিলের নজির, সেগুলোতে আমরা আসবো নিশ্চয়ই একটু পরে আলোচনাতে। ফলে আপনাকে নিষিদ্ধ করে দিল কিভাবে, যে ইউনূস যেটা করেছে সেটা কি আপনি সংবিধানে ঢুকালেন। তাহলে মোশতাক যেটা করেছিল কি, যে একটি অধ্যাদেশ জারি করেছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, জিয়া যেমন পরবর্তী সময় ফার্স্ট পার্লামেন্টে এটাকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করেছিল। আপনার প্রথম যে এই প্রোগ্রামেও কিন্তু আমি সেই দেখিয়েছিলাম, সেই ডিবেটটা দেখিয়েছিলাম 1979-এর।
একই কাজই করলো। মনে হয় যে ইতিহাসের পুনরাবৃত্তি তারা করেছে। আপনি জানেন যে এর পরবর্তী সময় যত আন্দোলন সংগ্রাম হয়েছে এরশাদ বিরোধী, তারপরে বাংলাদেশের প্রথম যখন 90-এর পরে প্রথম সরকার আসলো, সেই সময়টাতেও কিন্তু আপনার আওয়ামী লীগকে তখন কথা দেওয়া হয়েছিল যে যেই গভর্নমেন্ট আসবে, অর্থাৎ বিএনপি গভর্নমেন্ট, তারা ইনডেমনিটি অধ্যাদেশটা বাতিল করবে, এই ধরনেরই তাদের কথা দেওয়া হয়েছিল। এবং তখন এই সরকার, আওয়ামী লীগও তাদের সাথে ওই যে বিলটা আনা হয়েছিল, শাহাবুদ্দিন সাহেব যে আপনার কি জানি বলে প্রধান বিচারপতি থেকে নির্বাচন পরিচালনা করেছে, ওগুলোকে সব সম্মতি দেওয়া হবে। অর্থাৎ এটা সম্ভবত একাদশ পার্লামেন্ট বা 10th পার্লামেন্ট কিছু একটা ছিল, আমি আসলে এই পার্লামেন্ট আমি ভুলে গেছি আসলে, বা তারও আগের পার্লামেন্ট 1991-এর যেই সংবিধানের যেই অধ্যাদেশগুলো যখন পাশ করা হয়েছিল। হোয়াটএভার, মূল মুদ্রা কথাটা যেটা হয়েছে যে বিএনপি এর আগেও বেইমানি করেছে আওয়ামী লীগের সাথে, এর আগেও একই কাজ করেছে। এই কারণে আপনার প্রশ্নের উত্তরে আমি অনেকগুলো জায়গাতে ঘুরিয়ে আপনাকে অ্যান্সারটা দিলাম। ওই যে সম্পর্ক খারাপের পেছনের যে জায়গাটা, সেই জায়গাটাতে গিয়ে আমি স্বার্থ দেখতে পাই অনেক। এখন আপনি আমাকে তো প্রশ্ন করতে পারেন যে যদি আমার সাথে কখনো ভবিষ্যতে এদের সম্পর্ক ভালো হয়, তার মানে কি আপনাদেরকে কিছু দিয়ে আসবেন, কিছু দিচ্ছেন? তাহলে তার কোনো সম্ভাবনা দেখি না। সেখানে একজন আমাকে আমলা বলেছেন যে বঙ্গোপসাগরে আমাদের যেই ব্লকটা আছে, গ্যাসের যে ব্লকটা আছে, জানেন যে সেখানে আমরা তেল অনুসন্ধান করি, আমাদের ব্লক আছে, গ্যাস এলএনজি যে স্টেশনগুলো আছে, সেগুলো পুরোটাই করায়ত্ত করতে চেয়েছিল আপনার আমেরিকা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী রাজি হন নাই, তিনি এটা করবেন না। এখন এইটার কারণে যদি ধরেন আমেরিকা নাখোশ হয়, তাহলে আপনি আমাকে বলেন তো যে ভবিষ্যতে আমেরিকার সাথে আমার ভালো সম্পর্ক দেখলে একজন সাধারণ জনতা তো প্রশ্ন করতে পারে, তাহলে কি আপনি এলএনজিটা এবার দিয়ে দিবেন? তাহলে ভালো সম্পর্ক আসলো কিভাবে? জিনিসটা এত সরল রৈখিক ভাবে কাজ করে না। সেটাও সময় বলে দিবে যে আসলে সম্পর্কটা কিভাবে উন্নয়ন হবে। কিন্তু আমি আপনাকে কার্যকরণগুলো তো বলতে পারি যে সমস্যাগুলো কি হয়েছে। অনেক সময় আমার এই ধরনের কথা যখন আমি বলি, তখন অনেকে বলে যে আপনি আসলে এই কথার মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে পদদলিত করছেন। কিভাবে? তারা তখন আমাকে এই ব্লেমটা দেয় যে এতগুলো মানুষ, এত মানুষ, সারা দেশের মানুষ চেয়েছে এই সরকার, আওয়ামী লীগ সরকার না থাকুক, আপনি এটাকে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের চাওয়াটাকে উপেক্ষা করছেন। অর্থাৎ দেশে চাওয়া পাওয়া মানুষ, দেশের মানুষ এটা আসলে বিপ্লব করেনি। আমি তো বলি যে দেশের মানুষ বিপ্লব করেনি আসলে একেবারে। এখন তো অনেক বেলা গিয়েছে। আমাকে ডিজিএফআই এর একজন কর্মকর্তা, ধরেন সেই সময়টাতে তিনি মানে ওই অগাস্টের ঘটনাবহুল সময়টাতে তিনি একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আমাকে বলেছে যে 5ই অগাস্টে কত মানুষ ঢাকাতে ঢুকেছে আপনি জানেন? ওই দিন বা আগের দিন 24 ঘন্টা কত বলে 92,000। আমি যদি উনার এই কথাটাকে ধরে নেই যে তারও আগে ধরেছে আরো 1 লাখ 2 লাখ, সর্বসাকুল্যে ওই দিন গণভবনে যারা অ্যাটাক করেছে, আপনি খালি এইভাবে চিন্তা করেন, গণভবন থেকে শুরু করে রাস্তা, এভাবে চিন্তা করে দেখেন। আমরা তো আসলে গুনতে পারি না। সব সাকুল্যে আমার কাছে মনে হয় যে 4 থেকে 5 লাখ লোক যদি এই ঢাকা শহরে থেকে থাকে, 5 লাখ লোক অনেক লোক ছড়া ছিটা যদি থাকে, আমি যদি তর্কের ক্ষেত্রে 10 লাখও ধরি, সেইটাও তো ধরেন, আমি যদি 10 লাখ না, আমি 20 লাখও ধরি, 30 লাখও ধরি, 1 কোটিও ধরি, তাহলেও 20 কোটির তুলনাতে কত পার্সেন্ট হয় যদি পার্সেন্টেজ হিসাব করতে যাই আমি। সুতরাং 1 কোটিও ছিল না, 90 লাখও ছিল না, 80 লাখও ছিল না। ওইখানে ওই ডিজিএফআই কর্মকর্তার কথাটাই ঠিক, 92,000 লোক নতুন করে ঢুকেছে। সব মিলিয়ে, আগে পরে মিলিয়ে, এগুলো কারা? বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মী। তারা যখন ঢুকেছে, ওই একই সংখ্যক বা তারও থেকে বেশি তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিল, যারা পাল্টা দাঁড়ালে আমি দেখাতে পারতাম যে আমার পক্ষেও লোক আছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ, একটা বিষয় ছিল তখন যে জামাত ইসলামীর বেল্ট, যেগুলো বাংলাদেশের বর্ডার বেল্ট, যে বেল্ট গুলা, ওই বেল্ট গুলাতে আন্দোলন ছিল না। ওই বেল্টের লোকজন কিন্তু কামরাঙ্গীর চর আশেপাশে সমস্ত জায়গায় তারা নিয়ে আসছিল। রাইট, খুব অল্প সময়ের ভেতর তারা ভেতর খুবই।
মানে এইটা এইটা নিয়ে তো কোনো রকমের, মানে আমি এটা নিয়ে আসলে কোনো ধরনের সন্দেহই করি না যে তাদের সেই সময় তাদের যে তারা যেটা করেছে বা তাদের যে লোক আনার যে প্রক্রিয়াটা, এটা নিয়ে কিন্তু আমার কোনো ধরনের ডাউট নাই। ধরেন এখানে অনেকগুলো ডাইমেনশনে আপনি কথা বলতে পারবেন। যেমন ধরেন যারা যেই ছেলেটা স্টুডেন্ট, যেই ছেলেটা আপনি একটা ইউনিভার্সিটি একটা ছেলে, সে সবসময় মনে করবে যে সে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করিয়েছে। এইটা তার একটা, তার বয়সে 18, 19, 20 বছর বয়সে এটা তার কাছে জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। তার এই প্রাপ্তির মধ্যে একটা কল্পনা বিলাস আছে। সে নিজেকে ওই জায়গাতে একটা বড় ধরনের হিরো মনে করে, এক ধরনের বড় নায়ক মনে করে। তার ওই ভাবনার জায়গাটাতে যখন আপনি বলেন যে এটা মার্কিন চক্রান্তে হয়েছে, এটা একটা রেজিম চেঞ্জ হয়েছে, তখন তার এটা ভালো লাগে না। তার কাছে মনে হয় যে তার যেই প্রাপ্তিকে আপনি ডিমিন করছেন কোনোভাবে, সে বাস্তবে ঢুকবে না। ফলে এরকম অসংখ্য মানুষ এরকম মনে করছে। এখন আপনি মনে করতে পারেন যে আচ্ছা, তাহলে আওয়ামী লীগের পক্ষে যারা আছে তারা ওই দিন কোথায় ছিল? তাহলে তো একটা বিচিত্র দৃশ্য দেখানো যেতে পারতো। আপনি চিন্তা করে দেখেন, আমি আপনাকে একটা ছোট দৃশ্য দেখাই। সেটা হলো যে 25শে মার্চের কাল রাত্রিতে সবকিছু মিলিয়ে পাকিস্তানের কতজন আর্মি ছিল বাংলাদেশের 7.5 কোটি জনতার অধীনে? যদি তাদের 10 লক্ষ সৈন্যও থাকে, আমি যুক্তির খাতিরে ধরি 10 লক্ষ সৈন্য তাদের ছিল না, তাহলে এই কিছু গুলি, কিছু আক্রমণের প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ সেই সময়টাতে সম্পূর্ণভাবে আপনার যে যার মতো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে না, আতঙ্কে, ভয়ে, অস্থিরতায়। আওয়ামী লীগের ওই 5ই অগাস্টের ক্ষেত্রে তাই হয়েছে। এই ধরনের একটা আক্রমণ চিন্তা করা হয়েছিল যে না, সরকার এইভাবে পতন হয় না, পরে না, একটা দীর্ঘ সময়ের ফলে অসংখ্য মানুষ ভয় পেয়েছে, অসংখ্য মানুষ আতঙ্কিত হয়েছে। সেনাবাহিনী একটা ওপেন বিট্রে করেছে আপনার সাথে, পুলিশরা ছিল প্রবলভাবে ক্লান্ত। তারপরে বিডিআর এর যেই আশরাফ সিদ্দিকী যে লোকটা আছে, সে হঠাৎ করে তার খোলস পরিবর্তন করেছে। আমি ব্যক্তিগতভাবে লোকটাকে চিনি, তো তিনি হঠাৎ করে বলল যে না, আমরা স্টুডেন্টদের পক্ষে ছিলাম। সো এইরকম ভাবে আপনি হঠাৎ করে একটা পট পরিবর্তন দেখতে পেয়েছেন। ফলে আপনার কাছে মনে হয়েছে সবই ওদের লোক, সবই ওরা, হুইচ ইজ নট কারেক্ট। তো যেই কারণে আমরা যেই প্রসঙ্গ থেকে আলাপটা এখানে উঠেছে, নানানভাবে আছে যোগাযোগ স্থাপন বলেন, আলাপ বলেন, নানানভাবে আছে। অনেকে হয়তো বা একটু দেখতে চাইছে, সময় চাইছে, অপেক্ষা করতে চাইছে, বা পরামর্শ থাকছে যে পুরোপুরি আন্দোলনে যাওয়ার জন্য, আস্তে আস্তে দলকে সংগঠিত করার জন্য। অনেক ধরনের স্টেজ থাকে না একটা দলের। ধরেন আমার যদি খুব ভালো টার্মস পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে থাকেও, তারাও তো আমাকে বলবে না যে ধরেন আপনি আমার কোলে আসেন, আপনাকে কোলে করে নিয়ে এসে আমি একটু ক্ষমতাতে বসিয়ে দেই, বা কোলে করে নিয়ে এসে আপনাকে আমি ইলেকশনে জয়ী করে দিই। এরকমও না, সবকিছুরই একটা প্রক্রিয়া থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে পশ্চিমাদের সাথে যে দূরত্বের কথাটা আমরা জানি, বা আমি নিজেও দেখেছি, প্রত্যক্ষ করেছি, সেইটা ঘোচানোর চেষ্টা চলছে, সেটা নিয়ে কথা হচ্ছে, আলাপ হচ্ছে, সব ধরনেরই কর্মকাণ্ড হচ্ছে, অনেক মিটিং হচ্ছে, কথা হচ্ছে। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে তারা হয়ত মনে করেছিল এই বিলটা পাশ হওয়ার পরে আওয়ামী লীগ কোন প্রতিক্রিয়া দেখাতে পারে। তারা তো হতভম্ব, আওয়ামী লীগ তো কোনো প্রতিক্রিয়া দেখায় নেই। কেন দেখায় নেই সেটা নিয়েই তো তাদের প্রশ্ন। আওয়ামী লীগ কোনো প্রতিক্রিয়া কেন দেখায় নেই? আমার কাছে, আমি যেটা মানে ধরেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে এগুলো নিয়ে আলাপ হয়েছে, যথেষ্ট আলাপ হয়েছে, যে দল নানানভাবে আলাপ করেছে যে ইলেকশনের আগে তার স্ট্র্যাটেজিটা কি হবে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায়টা, সে রায়ের পরে স্ট্র্যাটেজিটা কি হবে। তারপরে হচ্ছে যে এই এখনকার মুহূর্তের কি আলাপ হবে। এগুলো নিয়ে যে আলাপ ব্যক্তিগতভাবে হয়নি, ব্যক্তিগতভাবে বলতে যে দলীয় ফোরামে আলাপ হয়নি তা না। আমরা সামান্য মানুষ হিসেবে যদ্দূর ভাবি, বা আমার নিজের ভাবনাটাকে আমি আপনাকে বলতে পারি, সেটা হয়েছে যে আমার এখনো মনে পড়ে, আমি তখন
সেপ্টেম্বরের ঘটনা, আমি তখন নিউ ইয়র্কের একটা রাস্তাতে গাড়িতে, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে তখন একটা কথা বলছে যে, নিঝুম, তোমার যেহেতু মেসেজ কনভে করার উপায় আছে, বা তুমি যেহেতু এটা বলতে পারবে, বা তুমি যদি আলোচনা করতে পারবে, তোমার দলীয় ভাবে তোমাকে আমি একটা কথা বলি যে তোমরা 6 মাসের জন্য একটু বোবা হয়ে যেতে পারো না, কথাবার্তা না বলে। এটা উনার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে তোমরা একটু 6 মাসের জন্য একদম কমপ্লিটলি একটু বোবা হয়ে যাও, একটু 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 জাস্ট চুপ থেকে দেখো মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবে, কি বলে, কি হচ্ছে না হচ্ছে।